এরা এরা আবার নতুন করে কিছু করতে পারে, কারণ এটা চোরের সরকার। ফলে চোরের সরকার চুরি করবে। পুরোপুরি রাজ্য সরকার, এসএসসি আর বোর্ড। তার কারণ হলো, এটা যদি একটা ইন্ডিভিজুয়াল লোক ফ্রড করতো আলাদা ব্যাপার। আজকে ডিভিশন বেঞ্চও এটা বললো, সুপ্রিম কোর্ট এটা বলেছে, এটা একটা ইনস্টিটিউশনাল ফ্রড এবং এটা যথেষ্ট চেষ্টা করা হয়েছে এই ফ্রডকে কভার আপ করার জন্য। আজকে কিন্তু সুপ্রিম কোর্টের এই পর্যবেক্ষণ তাতেই বোঝা যায়, সুপ্রিম কোর্টও বলছে যে এই দুর্নীতির জন্য, এই চাকরি যাওয়ার জন্য দায়ী হলো সরকার আর কেউ না। সরকারটাই তো অযোগ্য, ফলে যোগ্য বাঁচতে পারেনি। অযোগ্য সরকার বাঁচার জন্য আজকে এই পরিণতি। সেই জন্যই বলে যে সঠিক মানুষকে নির্বাচিত করুন, সঠিক মানুষকে নির্বাচিত না করলে আর এই পরিণতি হয়। বেঠিক মানুষকে নির্বাচিত করেছেন, এই পরিণতি। একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনাকে জানাচ্ছি, সুপ্রিম কোর্ট প্রথমে বলেছে যে এটা একটা ইনস্টিটিউশনাল ফ্রড, কোনোভাবেই সেগ্রিগেশন করা সম্ভব না, টেকিং ইনটু কনসিডারেশন যে কত রকমের কাভার আপ করার চেষ্টা করা হয়েছে রাজ্য থেকে, যাতে করে এই দুর্নীতিটাকে চাপা দেওয়া যায়। এই পর্যবেক্ষণ আজকে মহামান্য সুপ্রিম কোর্ট করেছেন। পশ্চিমবঙ্গে আপনি সৎ হতে গেলে তো আপনার সৎ থাকাটা শুধু যথেষ্ট নয়। আমি বারবার বলেছি যে আপনি সৎ, এটা যথেষ্ট নয়। আপনার যে সরকার হচ্ছে সেটা যাতে অসৎ না হয়, সেটা হচ্ছে সেই তার বিরুদ্ধে গর্জে ওঠাটা, এটা আপনার নাগরিক দায়িত্ব। প্রথম কথা, পশ্চিমবঙ্গের সৎ নাগরিক আপনি, কিন্তু পশ্চিমবঙ্গের সৎ নাগরিকের নাগরিক দায়িত্ব পালন করেননি। নাগরিক দায়িত্ব পালন করুন, অসৎ সরকারটিকে ক্ষমতায় থাকতে দেবেন না। যদি থাকতে দেন তাহলে নাগরিক দায়িত্ব পালন না করলে আপনি সৎ হলেও আপনাকে তার বোঝা বইতে হবে। এটা এক্স্যাক্টলি তাই ঘটে। এসএসসি বা বোর্ড তারা পরীক্ষা নিয়েছে, তারা চাকরি দিয়েছে, তারা আজ অব্দি কেন কারা যোগ্য সেই তালিকাটা দিতে পারলো না? কারণ সেই তালিকাটাই নেই। আর তারা চায় না পৃথকীকরণ হোক, তারা চায় পুরোটা বাতিল হোক। একেবারেই দেখুন, আমরা তো প্রথম থেকে একথাই বলে আসছি যে সঠিক তথ্য না দিলে এবং ওএমআর শিটের স্ক্যান কপি না রাখলে এই জিনিস হবে। প্রথম থেকেই বলেছি যে সঠিক তথ্য দিন, ওএমআর শিটের স্ক্যান কপি দিন। তারা শুনেনি। প্রথম দিন থেকেই বলে আসছি যে যদি আপনারা সঠিক তথ্য না দেন, তিনটে আর্টিকেল 12 অথরিটি 3 রকম তথ্য দিয়ে দিল। একজন বলছে 5485, একজন বলছে 5189, একজন বলছে 4327 জন ইলিগাল অ্যাপয়েন্টি রয়েছে। স্টেট গভর্নমেন্ট, বোর্ড আর এসএসসি, তিনজন 3 রকম তথ্য দিচ্ছে। ওএমআর শিটের স্ক্যান কপি, মিরর ইমেজ আমরা করেছি এই ধ্বংস করার আগে। এই এফিডেভিট তো সুপ্রিম কোর্টের সামনে এসএসসি দিয়েছে। তারপরে আজকে বলছে, মানে তারপরে সিবিআই তাদের ওই সার্ভারে গিয়ে কোনো তো কপি পাইনি, ওএমআর শিটের কোনো স্ক্যান কপি পাইনি। মানে ধরা পড়ে যাওয়ার ভয়ে সেটিকেও ধ্বংস করেছে। ফলে খুব স্বাভাবিকভাবেই যেখানে ওএমআর শিটের স্ক্যান কপি নেই, অরিজিনাল কপি নেই, সঠিক তথ্য দিচ্ছে না, তারপরে কি করে নিয়োগ প্রক্রিয়া বেঁচে থাকবে? খুব স্বাভাবিকভাবে এরকম একটা ফ্রড যেটা ইনিশিয়েট করেছিল সেই ফ্রডটা কন্টিনিউ করেছে এবং একটা ইনস্টিটিউশনাল করাপশন হয়েছে। খুব স্বাভাবিকভাবে গোটা নিয়োগ প্রক্রিয়া বাতিল হয়েছে। আমি একটা প্রশ্ন করবো ফিরদৌস আপনাকে। প্রথম থেকে যে কথাটি বারংবার বলেছেন, টেন্টেড ক্যান্ডিডেট এবং নন টেন্টেড ক্যান্ডিডেটের মধ্যে যে পৃথকীকরণে বারংবার আমরা জটলা দেখছিলাম, সেটা কি কোথাও গিয়ে করা গেল না বলেই তো এই গোটা নিয়োগ প্রক্রিয়া বাতিল হয়। আমি প্রথম দিন থেকে বলছি, অনেকে শুনতে খারাপ লেগেছিল, তখন অনেকে আমাদের সম্বন্ধে এটা ওটা বলেছিলেন। আজকে বুঝতে পারলেন যে যা বলতাম সেটাই হয়েছে। যে বলতাম যে এইভাবে পৃথকীকরণ করতে গেলে সঠিক তথ্য দিতে হবে, ওএমআর শিটের স্ক্যান কপি দিতে হবে। আবারও বলছি, ক্যামেরার সামনে বলছি, প্রাথমিকে যেখানে পাবেন তার মুখে হাত ভরে নিয়ে আসুন। যার যার পেটে আছে ওএমআর শিটে তার মুখে হাত ভরে ওএমআর শিট নিয়ে আসুন, না হলে কিন্তু একই পরিণতির দিকে সেটাও যাবে। যে মানিক ভট্টাচার্যরা এই ওএমআর শিট ধ্বংস করেছে নিজের পকেট ভরার জন্য, তাদের মুখে হাত ভরে নিয়ে আসুন। যোগ্য, এই যোগ্যটা আইডেন্টিফাই করে দেবেন কিভাবে? প্রথমে আইডেন্টিফাই করতে গেলে যেটা করতে হবে সেটা হচ্ছে যোগ্য সরকার বাঁচতে হবে। সরকারটাই তো অযোগ্য, ফলে যোগ্য বাঁচতে পারেনি। অযোগ্য সরকার বাঁচার জন্য আজকে এই পরিণতি। সেই জন্যই বলে যে সঠিক মানুষকে নির্বাচিত করুন, সঠিক মানুষকে নির্বাচিত না করলে আর এই পরিণতি হয়। বেঠিক মানুষকে নির্বাচিত করেছেন, এই পরিণতি। একটা প্রশ্ন থেকে যাচ্ছে, যে যোগ্যরা আইডেন্টিফাই করবেন কি করে? আরে আপনি বলছেন আপনি যোগ্য, আপনাকে তো আইডেন্টিফাই করে দিচ্ছে না এসএসসি, বোর্ড আর সরকার। সরকারকে ধরুন যে আমি যোগ্য, এটা বললে না কেন? একটা প্রশ্ন করবো যে ফেয়ার সিলেকশন প্রসেস আগামী 3 মাসের মধ্যে কি বলবো? হ্যাঁ, অবভিয়াসলি সেটাই তো হওয়া উচিত এবং সেটাই করেছেন এবং সেটাই হবে। এবং সেখানে যেমন যারা প্রতিবন্ধী তাদের এজ রিল্যাক্সেশন দিয়েছেন, তারা সার্ভিস কন্টিনিউ করবে, সার্ভিস কন্টিনিউ করবে।
আর অন্যদের ক্ষেত্রে তাদের সিলেকশন প্রসেসে বসতে হবে। কিছু করার নেই। দেখুন, আমিও মনে করি এখানে নিশ্চিতভাবেই বৈধ ক্যান্ডিডেট রয়েছেন, কিন্তু আইডেন্টিফাই করে দেবে কে? এর জন্য তো যোগ্য সরকার বসাতে হবে। আপনারা প্রথমে অযোগ্য সরকার বসাবে, যে ভাববেন আমাদের যোগ্য, আমরা যোগ্য হওয়া সত্ত্বেও আমাদেরকে আইডেন্টিফাই করে দেবে না, কারণ সরকারটাই অযোগ্য। কিন্তু তো একটা প্রশ্ন করবো, এর আগে একটা কথা হয়েছিল যে যারা অযোগ্য বা চাকরি পাবে তাদের সম্পূর্ণ বেতন ফেরত দিতে হবে। সেক্ষেত্রে এই বেতন ফেরত দেওয়ার প্রক্রিয়া এগুলো এই প্রসিডিওর নিশ্চিত অর্ডারটা জাজমেন্ট আপলোড হলে বোঝা যাবে। দেখা যাক, খুব শীঘ্রই সেই জাজমেন্ট আপলোড হবে। নতুন করে পরীক্ষা দিয়ে একটা কথা আমাদের কাছে খুব ভরসা থেকে যাচ্ছে, বলা হচ্ছে যারা যোগ্য তারা তাদের ডিপার্টমেন্টের কর্মস্থলে বহাল রাখবে। তা যারা চাকরি করতো ইন সার্ভিস, যারা অর্থাৎ যারা চাকরি করতে করতে এখানে জয়েন করেছিল, তারা তাদের ডিপার্টমেন্টে ফিরে যাবে। যারা মানে ইন সার্ভিস নয় অথচ আনটেন্টেড, তাদের নতুন সিলেকশন প্রসেসে বসতে হবে। মানে যারা চিহ্নিত হয়নি, অচিহ্নিত ক্যান্ডিডেটদের নতুন সিলেকশন প্রসেসে পার্টিসিপেট করতে হবে। একদম শিক্ষক নিয়োগ কেলেঙ্কারি, সরকারি আধিকারিকদের ভূমিকা নেই, সিবিআই তদন্তের সুবিধাদের দিয়েছিল সুপ্রিম কোর্ট, সেটা নিয়ে কোনো রায় এলো? সেটা নিয়ে শুনানি হবে। এই যে 26,000 যে নিয়োগ বাতিল হলো, এর জন্য দায়ী কে? দায়ী কার? রাজ্য সরকার, এসএসসি এবং বোর্ড, এই তিনজন দায়ী। এবং বিশেষ করে এই কিছু মানুষ আছে তাদের অসীম লোভ, ধরা পড়ে যাওয়ার পরে সুপার নিউমেরিক পোস্ট ক্রিয়েট করে। মানে বুঝতে পারছেন যে এই দুর্নীতি ঢাকার জন্য এরা দায়ী। খুব স্পেসিফিকলি বললে একজনই দায়ী, যিনি যার অনুপ্রেরণায় গোটা রাজ্য চলে। একটা প্রশ্ন থাকছে যে এই দায়ে রিভিউ পিটিশনে কি যেতে পারে রাজ্য? তাদের কি হতে পারে? দেখুন, সেটা আমি তো আর জ্যোতিষ চর্চা করি না, কি করবে সেটা রাজ্য ঠিক করবে, যারা আছেন তারা ঠিক করবেন। আমি এই নিয়ে কোনো মন্তব্য করবো না। আপনি তো আপনারা বারংবার বলেছেন যে টেন্টেড নন টেন্টেড ক্যান্ডিডেটদের মধ্যে পৃথকীকরণ করতে হবে, কিন্তু ওদিকেও কোথাও গিয়ে কমিশন বা এসএসসি কোথাও গিয়ে কি পৃথকীকরণ করতে পারলো না? করে দিলে তাদের ভয় আছে যে করে দিলে তো তারা পয়সা চাইবে, বলবে হ্যাঁ তোমাদেরকে 15 লাখ 20 লাখ টাকা করে দিলাম, তারপরে এখন আবার বলে দিচ্ছ আমরা চোর, চুরির টাকা তো তোমরা নিয়েছো। সেই জন্য করেনি, খুব পরিষ্কার কথা। 25,000 ছাত্র আবেদন, সবাই চোর না, কি হবে সেই সব মানুষ যারা এই ভিড়ের মধ্যে চাকরি পাবে? তারা ওই রাজ্য সরকারের কাছে, এসএসসির কাছে আর বোর্ডের কাছে জবাব চেয়েনি। একটা প্রশ্ন হচ্ছে চাকরি যারা হারালেন তারা এই প্রশ্নটা করছেন যে এসএসসি 2016 পশ্চিমবঙ্গে আপনি সৎ হতে গেলে তো আপনার সৎ থাকাটা শুধু যথেষ্ট নয়। আমি বারবার বলেছি যে আপনি সৎ, এটা যথেষ্ট নয়। আপনার যে সরকার হচ্ছে সেটা যাতে অসৎ না হয়, সেটা হচ্ছে সেই তার বিরুদ্ধে গর্জে ওঠাটা, এটা আপনার নাগরিক দায়িত্ব। প্রথম কথা, পশ্চিমবঙ্গের সৎ নাগরিক আপনি, কিন্তু পশ্চিমবঙ্গের সৎ নাগরিকের নাগরিক দায়িত্ব পালন করেননি। নাগরিক দায়িত্ব পালন করুন, অসৎ সরকারটিকে ক্ষমতায় থাকতে দেবেন না। যদি থাকতে দেন তাহলে নাগরিক দায়িত্ব পালন না করলে আপনি সৎ হলেও আপনাকে তার বোঝা বইতে হবে। এটা এক্স্যাক্টলি তাই ঘটে। এই এই যে বিষয়টা হলো যে কোথাও গিয়ে ফ্রেশ সিলেকশন প্রসেস শুরু হবে, এই প্রসেসটা যদি না, এর জাজমেন্ট আপলোড হয়নি, এর ব্যাখ্যার কোনো বিষয় নেই। নিশ্চিতভাবেই আইন মেনে সেটা করতে হবে। আইন মেনে না করলে আবার একই পরিণতি হবে। তবে এদেরকে আমার মানে ভরসা নেই, এরা আবার নতুন করে কিছু করতে পারে, কারণ এটা চোরের সরকার। ফলে চোরের সরকার চুরি করবে। বারংবার রাজ্য সরকার যখন এই মামলায় কলকাতা হাইকোর্টের যে রায় ছিল, রাজ্য সরকার বলেছিল তারা আশাবাদী শীর্ষ আদালত মানবিক দিক থেকে বিচার করবে। কোথাও গিয়ে যে বলেছিল তাকে ধরুন, যে বলেছিল তাকে ধরুন গিয়ে। বিদ্যাসাগর তো প্রথম দিন থেকে, আজও যা বলছে সে প্রথম দিন থেকে সে কথা বলে আসছে, কারণ এটাই আইন। এখন একটা যে সরকার একটা নোটিশ ঠিক করে দিতে পারে না, একটা চাকরির পরীক্ষা একটা নোটিশ ঠিক করে দিতে পারে, যে সরকারকে বলুন একটা নোটিশ ঠিক করে লিখতে শিখবে, একটা নোটিশ ঠিক করে লিখতে পারে না, তার আবার আইন বুঝতে এসছে। নোটিশ ঠিক করে লিখতে বলুন, আইন পড়ে আগে একটা নোটিশ ঠিক করে লিখতে বলুন, একটা নোটিশ লেখার ক্ষমতা নেই। সামনে আসন্ন নির্বাচন, আমি নির্বাচন নিয়ে কোনো মন্তব্য, দেখুন আজকের নিয়োগ প্রক্রিয়া, সেই নিয়োগ প্রক্রিয়া বাতিল হয়েছে। সেই বাতিলের সাপেক্ষে বলতে পারি এর জন্য দায়ী হচ্ছে স্কুল সার্ভিস কমিশন, বোর্ড এবং সরকার। সরকারকে দায়ী নিতে হবে, আর নাগরিককে নাগরিক দায়িত্ব পালন করতে হবে, এটুকুই বলতে পারি। যারা চুরি করেছে তাদের কাছে বুঝে নি, যোগ্য অযোগ্য সবাই যারা চুরি করেছে, চুরি করে যারা এই দুর্নীতিটি করালো, যারা সব নেতা সেজেছিল, সেই সব নেতাদের ধরুক গিয়ে। যেসব নেতারা এসব চুরি করিয়েছে তাদের সব ধরুক গিয়ে। সোশ্যাল মিডিয়ায় একটা কথা, শেষ প্রশ্ন, সোশ্যাল মিডিয়ায় একটা স্লোগান খুব ভাইরাল ইতিমধ্যেই, যে কালীঘাট চলো। আসল উত্তর ওখানেই পাবেন।
টাকাও পাবেন, যেখানে পাওয়ার জনগণ জানে কোথায় যেতে হবে, তো ওখান থেকে টাকাও নিয়ে আসুন, চাকরিও নিয়ে আসুন। দেখুন, পুরোপুরি সুপ্রিম কোর্ট, মহামান্য সুপ্রিম কোর্ট আজ যে কলকাতা হাইকোর্ট যে রায় দিয়েছিল 22শে এপ্রিল, যে পুরো 26,000-এর প্যানেল বাতিল, সেই রায়কে কার্যত বহাল রাখলো। শুধু কিছু মডিফিকেশনস, যেমন যারা ইন সার্ভিস তারা হয়তো চাকরিটা পুরো আগের যে চাকরি করতো সেই চাকরিতে তারা ফেরত যেতে পারবেন, আর যারা স্যালারি ফেরত দেবে, যারা টেন্টেড তারাই শুধু স্যালারি ফেরত দেবে। আর সুপার নিউমারিকে যে ইস্যু, যে তদন্ত করবে ক্যাবিনেটের এগেনস্টে, সেই শুনানিটা কালকে করবেন। কিন্তু এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনাকে জানাচ্ছি, সুপ্রিম কোর্ট প্রথমে বলেছে যে এটা একটা ইনস্টিটিউশনাল ফ্রড, কোনোভাবেই সেগ্রিগেশন করা সম্ভব না, টেকিং ইনটু কনসিডারেশন যে কত রকমের কাভার আপ করার চেষ্টা করা হয়েছে রাজ্য থেকে, যাতে করে এই দুর্নীতিটাকে চাপা দেওয়া যায়। এই পর্যবেক্ষণ আজকে মহামান্য সুপ্রিম কোর্ট করেছেন। আমি একটা প্রশ্ন করবো যে সুপ্রিম কোর্টের যে পর্যবেক্ষণ, সেখান থেকে বলছেন ফ্রেশ সিলেকশন প্রসেস আগামী 3 মাসের মধ্যে শেষ করতে হবে, কি বলবেন? এই নতুন করে সিলেকশন প্রসেস শেষ করতে হবে এবং এই শূন্য পদ ফিল আপ করতে হবে, এবং যারা এজ রিল্যাক্সেশন নিয়ে সবাই বসতে পারবে, এবং এটাই হওয়া উচিত ছিল। কারণ আমরা বারবার বলেছি, সবাই বলছে যে আপনারা কেন পৃথকীকরণ চাইলেন না। দেখুন, পৃথকীকরণ করার দায়িত্ব আমাদের না, পৃথকীকরণ করার দায়িত্ব কে সঠিকভাবে চাকরি পেয়েছে সেই লিস্ট দিতে পারে একমাত্র রাজ্য সরকার, এসএসসি বা বোর্ড। আজ অবধি তারা সেই লিস্ট দেয়নি। তারা একবার বোর্ড বলছে যে ধরুন 100 জন দুর্নীতি, আবার এসএসসি বলছে 80 জন, আবার বলছে 200 জন, আবার বোর্ড বলছে 80 জন, সিবিআই বলছে 8,000। আমরা একটা তালিকা দিয়েছিলাম যারা বেআইনি চাকরি 10,000। আমার বক্তব্য হলো এসএসসি বা বোর্ড তারা পরীক্ষা নিয়েছে, তারা চাকরি দিয়েছে, তারা আজ অব্দি কেন কারা যোগ্য সেই তালিকাটা দিতে পারলো না? কারণ সেই তালিকাটাই নেই, আর তারা চায় না পৃথকীকরণ হোক, তারা চায় পুরোটা বাতিল হোক। আমি একটা প্রশ্ন করবো, এই যে নন টেন্টেড অ্যান্ড টেন্টেড ক্যান্ডিডেটদের মধ্যে যে পৃথকীকরণ করা, সেটা নিয়ে বারংবার প্রশ্ন হচ্ছে। এক্ষেত্রে সুপ্রিম কোর্টের একটা পর্যবেক্ষণ হচ্ছে যে সমস্ত প্রার্থীরা অযোগ্য নয়, তারা যে ডিপার্টমেন্টে কাজ করতে সেখানে কাজ করবে, এই ব্যাপারটা যদি পরিষ্কার করে বলতে হবে। দেখুন, আপাতত সবারই চাকরি যাবে, যারা টেন্টেড না, যে যতটুকুনি নলেজে এসছে শুনে পুরো জাজমেন্ট পায়নি, তারা নতুন পরীক্ষায় বসতে পারবে। আর যারা টেন্টেড সেই হিসেবে চাকরি পেয়েছে তাদের স্যালারিও ফেরত দিতে হবে, বেতন ফেরত দিতে হবে। শিক্ষক নিয়োগ কেলেঙ্কারি পশ্চিমবঙ্গের সরকারি আধিকারিকদের ভূমিকা একদম সিবিআই তদন্তে স্থগিতাদেশ দিয়েছে সুপ্রিম কোর্ট, সেটা নিয়ে কি কোনো রায় এলো? না, প্রথমত সিবিআই তদন্তের কোনো স্থগিতাদেশ সুপ্রিম কোর্ট দেয়নি। কাস্টোডিয়াল ইন্টারোগেশনের ওপর স্থগিতাদেশ দিয়েছিল, এবং সেই বিষয়ক শুনানি কাল হবে। আমি একটা প্রশ্ন করবো, বারংবার এই প্রশ্নটা করেছি আপনাদের কাছে, যখন থেকে এই কলকাতা হাইকোর্টে যে বিচারপতি দেবাংশু বসু এবং মোহাম্মদ শাফির রশিদের ডিভিশন যে রায় দিয়েছিল, যখন এই 25,755 জনের যে চাকরি বাতিল হয়, সেই সময় একটা প্রশ্ন ছিল, এই 26,000 জনের যে নিয়োগ যে বাতিল হয়েছে, সেখানে দায়ী কে? পুরোপুরি রাজ্য সরকার, এসএসসি আর বোর্ড। তার কারণ হলো, এটা যদি একটা ইন্ডিভিজুয়াল লোক ফ্রড করতো আলাদা ব্যাপার। আজকে ডিভিশন বেঞ্চও এটা বললো, সুপ্রিম কোর্ট এটা বলেছে, এটা একটা ইনস্টিটিউশনাল ফ্রড, এবং এটা যথেষ্ট চেষ্টা করা হয়েছে এই ফ্রডকে কভার আপ করার জন্য। আজকে কিন্তু সুপ্রিম কোর্টের এই পর্যবেক্ষণ, তাতেই বোঝা যায় সুপ্রিম কোর্টও বলছে যে এই দুর্নীতির জন্য, এই চাকরি যাওয়ার জন্য দায়ী হলো সরকার আর কেউ না। 25,753 জন সুবিধা সবাই চোখা, সেই সব মানুষের সমস্ত মানুষের তারা নতুন করে পরীক্ষায় বসবেন এজ রিল্যাক্সেশন নিয়ে। হ্যাঁ, এটা বলতে পারেন যে সবাই তো চোর না, ঠিকই, কিন্তু কারা এই সবাই যারা চোর না সেটা বাছাই করার দায়িত্ব ছিল বোর্ডের, স্কুল সার্ভিস কমিশনের, রাজ্যের। তারা সেই তালিকা দেয়নি। একটা প্রশ্ন থাকছে, এই রায়ের ওপরে রিভিউ পিটিশনে কি যেতে পারে? দেখুন, রিভিউ পিটিশন সবাই করার অধিকার আছে, রিভিউ পিটিশন করতে পারে। এটা শুধু সময় নষ্ট করা ছাড়া আর বিভ্রান্ত করা ছাড়া আর কিচ্ছু না। এই যে একটা প্রশ্ন করলাম, সেই দুটো প্রশ্ন আপনাকে করবো। এসএসসি দপ্তর থেকে একটা প্রশ্ন উঠছে যে এতদিন কারা টেন্টেড, কারা নন টেন্টেড, কারা সৎ, কারা এই তথ্য এখন দিতে পারা গেল, দায় কি রাজ্য সরকার? 100 বার আপনাকে তো আগেও বললাম, পুরোপুরি প্রশ্ন আসছে যে কারা টেন্টেড তাদের লিস্ট কেন এই লিস্ট দেননি এখনো অবধি? কারা সঠিকভাবে চাকরি পেয়েছে তার তালিকা, সেই তালিকাও তো থাকা উচিত, সেটা কেন দেয়নি? কারণ তারা দিতে চায় না, এই জন্যই দেয়নি। আমার আরেকটা শেষ প্রশ্ন থাকছে, এই যে বেতন ফেরত দেওয়ার বিষয়টি হয়েছিল এবং যে ইন্টারেস্টের পার্সেন্টেজও ছিল, এই বেতন যারা টেন্টেড আপাতত ধরা পড়েছে তাদের বেতন ফেরত দিতে হবে, সেই রায়টা বহাল রেখেছে মহামান্য সুপ্রিম কোর্ট। কোন ফিগারটা?
টেন্টেড ক্যান্ডিডেটের ফিগার যেটা সিবিআই বা ডিভিশন বেঞ্চে বলেছে সেই ফিগারটা পুরো জাজমেন্ট না আসা অব্দি ডিটেল ফিগারটা তো বলা সম্ভব না। আর কি বলবেন সব শেষে, কি বলবেন এই সমস্ত যে আজকে এই যে ইনস্টিটিউশনাল দুর্নীতি, শুধুমাত্র রাজ্য সরকারের মন্ত্রী তাদের ক্যাবিনেটের দুর্নীতির কারণে আজকে এই 26,000-এর চাকরি গেল, পশ্চিমবঙ্গের কালিমা লিপ্ত হলো। এবং এই যে দুর্নীতি যে আরম্ভ করেছিল যে টাকা দাও চাকরি নাও, টাকা দাও চাকরি নাও, তার একটা পরিণতি হচ্ছে আজকে এই 26,000-এর ক্যান্সেল। আমি সবাইকে বলবো যে এর জন্য শুধুমাত্র দায়ী হলো রাজ্য সরকার আর কেউ না, কারণ রাজ্য সরকার নিজের ক্যাবিনেটের ডিসিশন নিয়েছে যে দুর্নীতি হয়েছে, দুর্নীতি বাঁচানোর জন্য সুপার নিউমারি পোস্ট, যেখানে রাজ্য সরকারের নিজে উচিত ছিল যেই মুহূর্তে তারা দুর্নীতি হয়েছে পুরোটা বাতিল করে বা যারা দুর্নীতি করেছে তাদের বাতিল করা।